D.R.M. সোহাগের লেখা প্রণয়ের অমল কাব্যের দ্বিতীয় পর্ব। ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের 2 আঙুলে ধরে বার দুয়েক টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যে ধোঁয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করল। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আকাশবাণী চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধর নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বেয়াদব আমায় ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ, আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথা। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধরফর করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইরফান আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে বলল, এই তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি, ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছায় এক লাথি দিয়ে একদম এর বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা ভেজে খায়, সাধে কি আর বলে তার মামির কপাল পুড়েছে? এমন ঘাটতারা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধর মনে হয় তার মাথার চুলে পাক ধরে যাবে। এসব রেখে সেও নামাজ পড়তে গেল। এদিকে মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিয়েছে। মাথা ব্যথায় ভালো ঘুম হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যেস তার। তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না তা সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক উকিঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমা নেওয়াজ গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা তার শাশুড়ির তাকানোয় মাথা নিচু করে নিল। রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়রা মাথা উঁচু করে ভুরু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে তা সে জানে না। এই বেটা আবার কে? আর তাকেই বা জিজ্ঞেস করছে কেন? রুমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সেই বাড়ির কোন সদস্য। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মাইরা ভ্যাবাচেকা খেয়ে গেল। আসলেই স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়ল। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত, আপনার খোঁজ নেওয়া উচিত। রুমা নেওয়াজ ধুমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? আরে ও আমার ছেলের নামে উল্টো পাল্টা বলছে। একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধর বাড়ি আছে। রুমা নেওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মাইরা মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ও ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিমপাতার রস ঝরে। তারেক নেওয়াজ মাইরাকে বলে, নামাজ পড়েছো আম্মু? মাইরা অমায়িক হেসে বলল, জি আঙ্কেল। আরে আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার,
বাবা বলবে। মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেল বেলায় মাইরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মাইরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে যাক। তার ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মাইরার কাছে কোনো ফোন নেই, তাই প্রথমে মাইরাকে নিয়ে একটা ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মাইরাকে। মাইরা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নেবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নেওয়াজ মাইরার সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মাইরার বাবা। মাইরা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছেটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মাইরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মাইরার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে। আরে, তুই মাইরা না? কারো কণ্ঠে মাইরা পাশ ফিরে থাকালে তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মাইরাকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মাইরা রাইসাকে ছেড়ে বলে, আসলে আমার বিয়ে হয়ে গিয়েছে রে। মাইশা রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মাইরা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ছিঁড়ে বলে, আম্মু, তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে। আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মাইরা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলে তিন বান্ধবী রেস্টুরেন্টের এক কোনায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ইটিস পিটিস করতিস নাকি? মাইরা রেগে বলল, একটা থাবড়া খাবি? আমার খেয়ে দেয়ে কাজ নেই না? আম্মু বিয়ে দিয়ে দিল রে, সৎ বাবা আমায় দেখতে পারে না, তাই। মাইরার কথা শুনে দুই বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে মাইরার বাবা মারা যাওয়ার পর তার মা আর একটা বিয়ে করে। মাইরার মা যদিও মাইরাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা আর মাইশা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়েরা এত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আর একজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথার শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনি ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানেরা মাইরাদের ডান পাশে ঠিক একটা টেবিল পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মাইরাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান। এদিকে মাইরার দুই বান্ধবী ইরফানদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মাইরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মাইরা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল চল পালাই। মাইশা বলে, আরে কোথায়? মাইরা ডান হাতের আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা রাইসা দুজনেই উল্টো ঘুরে তাকালো। মাইরার ভয়েস মোটামুটি জোরে ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টে ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মাইরার দিকে ভুরু কুচকে চেয়ে আছে। মাইরা ইরফানের দিকে তাক করে রাখা আঙুল এখনো নামায়নি। মাইশা আর রাইসা ভুরু কুচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে এমন বড় চুল কতজন তো স্টাইল করে রাখে। কথাটা বলে এদিক ফিরে মাইরার দিকে তাকালে দেখলো মাইরা এখনো হাবার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মাইরার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ? আজব তো। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। শুদ্ধ ভুরু কুচকে বিড়বিড় করে বলল, যাক,
কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে এক পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। রিপন শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে আছে, শুনলে তোর 12টা আগে বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মাইরার দিকে চেয়ে যেন টুপ করে গিলে খাবে। মাইরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুদ্ধ একবার মাইরার দিকে তাকালো আর একবার ইরফানের দিকে। মাইরাকে দেখে বাচ্চাই লাগলো, এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মায়রার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিনক্রেট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস হয় কি করে আমাকে এভাবে বলা? মাইরা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মায়রার দিকে এগিয়ে আসতে মাইরা ভয়ে একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকোতে চায়, কিন্তু লুকোনোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটিসুটি মেরে দোয়াদরুদ পড়তে লাগলো। মাইশা রাইসা দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। ইরফান মাইরার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হে ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মাইরা কেঁদে দিবে প্রায়, ভীতস্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলায় রাগে টেবিলের ওপর ধুপ করে একটা পাঞ্চ মারে, আর আশেপাশের মানুষ যেন সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মাইরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগাবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দেবে বলে দিলাম। মাইরার কথায় শুদ্ধ রিপন ভ্যাবাচাকা খেয়ে যায়। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মাইরা বিড়বিড় করে বলে, শালা ইংরেজ, আবার ইংলিশ ঝাড়ছে, এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন রে? রাইসা মাইশা দুজনের মাথা ফাটাতে ইচ্ছা করছে। এই মাইরা আর শুধরালো না, বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে, এর বুড়ো জামাই একে সামলাই কিভাবে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর হয়ে আমরা সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মাইরা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল দুদিন আগে আমায় অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মাইরার কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন? বুঝে পায় না। ইরফানের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে মাইরার প্রতিটি কথা। শুদ্ধ ঢোক গিলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মাইরা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে, এক দৌড়ে চলে যাবে। তার আগে ইরফান এগিয়ে এসে মাইরার হিজাব টেনে ধরে। মাইরার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না। সে ভয়ে মাইরার পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট, আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দেব আমি, স্টুপিড গার্ল। মাইরা ইরফানের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফান যে হাত তার হিজাব টেনে ধরেছে সে হাতে তার দুহাত দিয়ে গায়ের জোরে খামচে দিয়ে ধরে। ইরফান রাগান্বিত চোখে ভুরু কুচকে তাকায় মাইরার দিকে। মাইরা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মাইরার নিজের হাতেই ব্যথা হলো। এই লোকের কোনো ভাবান্তর নেই। মাইরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ। ঢোক গিলল, মুখ ফুসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝি গন্ডারের? বলেই নিজের মুখ চেপে ধরল। তার বেফাস কথা যে শুধু মুখ থেকে বেরিয়ে যায়, জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না। ইরফান মাইরার হিজাবের কোণা ছেড়ে মাইরার বাম হাত শক্ত করে ধরে। মাইরার মাথায় কিচ্ছু আসছে না, ওদিকে মাইশা আর রাইসা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখাতো, তা না হয় মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয় ডর কিছুই নেই নাকি? মাইরা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম।
ইরফান মাইরাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। এই ইডিয়েটকে আজ সে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মাইরা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মাইরার হাত শক্ত করে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মাইরার দিকে। এটা কি ভাই? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো। দয়া করে আমায় বাঁচান আপনার এই পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মাইরার দিকে। কি সাংঘাতিক মেয়ে! কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো। কোন বুড়োর বউ এই মেয়ে? তার তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে, ছেড়ে দে। ইরফান মাইরার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মাইরাকে ধরতে গেলে মাইরা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সে সুযোগ কাজে লাগাবে না? কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইরফানের হাত ফসকে যায়। মাইরা ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মাইরার দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হাঁ করে মাইরার দৌড়ে পগার পার হওয়ার দৃশ্য দেখল। বাঁদরের দৌড়ের স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো। চোখের পলকে হাওয়া। ইরফান রাগে গজগজ করতে করতে শুদ্ধর শার্টের কলার ধরে বলল, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ভুরু কুঁচকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করে বলিস ভাই? ইরফান বিরক্তি রাগে শুদ্ধর কলার ছেড়ে হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুদ্ধ পাশ ফিরে একবার মাইরার বান্ধবীর দিকে তাকালো। মাইশাও এদিকে তাকালে শুদ্ধর সাথে চোকাচুকি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, তোর ভাই কই গেল রে? শুদ্ধ ডান হাতের শার্টের হাতা গুটোতে গুটোতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করে দেখলো সেই মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে, তো তাকিয়েই আছে। রিপন মিটিমিটি হেসে বলল, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে মামা। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, খেতে দে তো। রিপন ভুরু কুচকে বলল, তুই একটা চান্স নে, বাচ্চা মেয়ে পুরাই। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখের লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মিন করে কিছু বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না, সময় মতো সোজা বিয়ে করে নেবো। রিপন ভুরু কুচকে কিছু বলার আগেই শুদ্ধ আবারও বলে, অ্যান্সার পাবি না, চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিচ্ছু বলল না। মাইরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওয়াজ রেস্টুরেন্টের ভেতর ঢুকছে। মাইরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা, আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নেওয়াজ কিছু বলার আগেই মাইরা নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নেওয়াজ ভুরু কুচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মাইরার পা থমকে যায়। পিছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে। অসম্ভব, আর ওদিকে যাওয়া যাবে? মেকি হেসে বলল, বাবা, ওদের আমি পরে দিয়ে দেব, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারেক নেওয়াজ ভুরু কুচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু? মাইরা আমতা আমতা করলো। সে কি বলবে? তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা, আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নেওয়াজ থতমত খেয়ে বলল, আচ্ছা আম্মু চলো। মাইরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকেই আসছে, তাকে এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসলো। তারেক নেওয়াজ মাইরার ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটায় বেশ চঞ্চল, গ্রামের মেয়ে একাদ্র এমন হয়, তবে মাইরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো। ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেললো, এ যাত্রায় বেঁচে গিয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু অসহ্য লাগছে। হনহন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করলে দেখে তার মা। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে। বলো। এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো অ্যান্সার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করি আজ শুদ্ধ বাসায় না গিয়ে এখানেই আসবে। ইরফান এবারেও চুপ। গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমার আগেই মনে পড়লো বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রুমা নেওয়াজ ভেজা গায়ে বলে,
তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শোনেনি, এখন যখন বিয়েটা হয়েই গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল, চোখ বুজে শ্বাস ফেলে বলল, আচ্ছা আসছি। এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরায়। ইনায়া, তার খালা, সাথে জাহারা আর জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায়। ইনায়া মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড, এসে দেখে তার ভাবি বাসাতেই নেই, তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে, তার পাশের টেবিলে জাহারা বসে। আশেপাশে বারবার চোখ বুলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞেস করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ের বাসায়, হয়তো আম্মু কল করেছিল, চলে আসবে। যাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতেই মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সে সময়ই কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এ ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে, যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মাইরাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ার বউ? তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জাহিদ মাইরার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, নাইস টু মিট ইউ। মাইরা আমতা আমতা করে। অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে। নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট একটা করে সালাম দিল। জাহিদ ভুরু কুঁচকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে আনে, আর খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট পুতুলকে কোথায় পেলেন খালু? তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে, ভাগ্যে ছিল তাই পেয়েছি। মাইরা বোকা চোখে জাহিদের দিকে তাকিয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি, তোমার নাম? মাইরা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি, মাইরা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরে ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে তো অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী, ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মাইরা বিরক্ত, এক পাগলের থেকে ছাড়া পেয়ে আর এক বেয়াদবের পাল্লায় পড়ল। ধ্যাত, তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ল। জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভিতরে যায়। জাহিদ দরজা আটকে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মাইরার পাশে দাঁড়িয়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু, হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করব না, ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মাইরা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা, কাউকেই চিনতে পারছে না মেয়েটা। ইনায়া পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া, এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মাইরার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনায়ার কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে। সে হেসে বলল, ওহো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দিইনি, তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর ভাবি, আমার তো মেয়ে হয়েও হিংসা হচ্ছে। মায়েরা খুবই বিব্রত বোধ করছে। এরা সবাই তাকে কি এখন জাদুঘরে রাখবে নাকি? একটু না হয় ফর্সাই। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে। অনেকক্ষণ তো চুপ থাকলো, এখন কথা না বললে পেট ফেটে যাবে। মেকি হেসে বলল, তোমরা এই বাসার কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি। মাইরার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে। মাইরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো। ইনায় হেসে বলল, মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনায়া মাইরার হাত ধরে বলে, আম্মু, ভাবি অনেক কিউট। তো আমি কি করব? মায়ের কথায় ইনায়ের মুখ চুপসে গেল। ইনায়া তার বাবার দিকে তাকালে দেখলো তার বাবা তার দিকেই গম্ভীর মুখে চেয়ে আছে। ইনায়া বুঝলো না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপারটা কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মাইরা মৃদু হেসে বলল, আমি এইবার এসএসসি দিব।
তুমি আমার বরের বোন, তাই না? আমার শাশুড়িকে আম্মু ডাকলে তাই ধরে ফেলেছি। জাহারা, জাইদ আর ইনায়া খালার সবার দিকে হাত দেখিয়ে বলে, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু। মাইরার কথা শুনে ইনায়া হাঁ করে তাকালো। দেখে মনে হচ্ছে মাইরা তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনায়ার ভালোই লাগলো। তবে মাইরা এসএসসি দিবে শুনে অনেক অবাক হলো। এত ছোট! সে এবার এইচএসসি দিবে। তার এত বড় ভাইয়ের বউ তার চেয়েও 2 বছরের ছোট। হায় আল্লাহ! অতঃপর বলে, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মাইরা হেসে বলে, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সে হিসেবে আমি একটু ছোটই। মাইরার কথা শুনে প্রত্যেকে হাঁ করে চেয়ে আছে। ইরফানের খালার মাইরাকে পছন্দ হলো না। বিরক্ত হয়ে বলল, এই বাচার মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রোমা নেওয়াজ কোনো কথা বলল না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারেক নেওয়াজের কথায় জাহারার মা চুপ হয়ে গেল। কিন্তু মাইরা হেসে এগিয়ে এসে বলল, আন্টি, আপনি আমাকে বাচাল বলায় আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি, এক্ষুনি পরীক্ষা করলে আমার হার্ট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মাইরার কথা ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছো তুমি মায়রা। মাইরা ভুরু কুচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম? মাইরা মুখ বেঁকিয়ে বলল, আমার নাম মাইরা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ও সরি, বলতে তো ভুলেই গিয়েছিলাম। যাহারা বিরক্ত, চরম বিরক্ত মাইরার উপর। কেন জানি ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে মাইরার গালে ঠাস ঠাস করে থাপড় লাগিয়ে দিতে। কেন এমন ইচ্ছে তার মাঝে উদয় হলো বুঝলো না। বিড়বিড় করলো, ঢুঙি একটা, অসহ্য। ইনায়া মাইরাকে টেনে জাহারার সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মাইরা হেসে জাহারার দিকে হাত বাড়িয়ে দিলে জাহারা বিরক্ত চোখে তাকালো মাইরার দিকে। মাইরা জাহারার এমন বিরক্তি এক্সপ্রেশনে হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পরে তোমাকে এনে দেবো, কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না, সরি আপু। জাহারা দাঁতে দাঁত চেপে মাইরার দিকে তাকিয়ে আছে। ইনায়া জাহারার কাণ্ডে কিচ্ছু বুঝলো না, এখানে কিছু বললোও না। আর এদিকে মাইরা তো ফটাফট মুখের উপর সত্যিটা বলে দেয়। ইনায়া যত দেখছে ততই অবাক হচ্ছে। মাইরাকে নিয়ে তার খালার সামনে গিয়ে বলল, এটা আমার খালামণি। মাইরা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা। এর আগে আন্দাজে বললেও ঠিকই বলেছি, তাই না খালামণি? ইরফানের খালা ভুরু কুঁচকে মাইরার দিকে তাকিয়ে আছে। বিরক্তির সীমা পার করছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজালে জাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগেই ইনায়ের কাছে শুনেছে ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে সে দরজা খুলে দেয়। ইরফানকে দেখে মিষ্টি হেসে বলে, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাইকে ডাইনিং এ বসে থাকতে দেখলো। এরপর জাহারার দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে ছোট করে বলল, ভালো। জাহারের মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞেস করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান। মেয়েটা খাটো না, মেয়েটা খাটো না, হয়তো ইরফানের হাইট একটু বেশি, তাই সেভাবেই তার খালাকে একটা সালাম দিল। মাইরা একদম তার পিছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ভুরু কুঁচকে পিছন ফিরে তাকায়। ইরফানকে দেখে মাইরার চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয়, দু হাতে মুখ চেপে ধরে। পেছন দিকে পড়তে পড়তেও ডান হাতে সোফার কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে তাকিয়ে আছে। মায়েরা ভয়ে ঢোক গিলছে বারবার। সবাই বুঝলো না মায়েরা এভাবে চিৎকার করলো কেন। তারেক নেওয়াজ বাসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনায়া মাইরাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মাইরা ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে কাপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমায় কেউ বাঁচাও। মাইরার কথা কেউ কিচ্ছু বুঝলো না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মাইরার হাত শক্ত করে ধরে মাইরাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে, কি হচ্ছে এসব? মাইরা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সামনে খামচি দেয়। রেগে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন, অসভ্য লোক, অন্যের বউকে টাচ করতে লজ্জা করে না? ইরফানকে মুহূর্তের মধ্যে দরজা খুলে মাইরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মাইরার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মাইরা ভয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন?
ইরফানের পেছন থেকে তারেক নেওয়াজ ডেকে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও ইডিয়েট। তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ। নিজের বউকে নিজেই চিনতে পারছো না? ইরফান ভুরু কুঁচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করলো, বউ? তারেক নেওয়াজ দ্রুত দরজা খুললেন। মায়েরা ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকে। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটল। দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলল, এই পাগল, বের হ। এটা আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেয়? কত বড় সাহস! মাইরার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা। নিজের বরকে এভাবে বলছে কেন? যাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে, কি করছো? তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলল, আম্মু ওকে ছাড়ো। মায়েরা ভাঙা গলায় বলল, আব্বু আপনি দেখছেন না অনেক বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিয়েছে। কত বড় সাহস! ইরফান প্রধান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে, তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়েরাকে একটা ধাক্কা দিয়ে মায়েরার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দেয়। মায়েরা উল্টে পড়তে নেয়। পেছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়েরা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মাইরাকে টেনে মাইরার একই গালে কষিয়ে আর একটা থাপ্পড় মেরে দেয়। মাইরা টাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে গায়। যাই দৌড়ে এসে ধরতে নিলে তার আগে ইনায়া মাইরাকে ধরে নেয়। মাইরা ফুপিয়ে ওঠে। একই গালে মা ছেলের থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওভাবেই বিড়বিড়িয়ে বলে, শাশুড়িটা একদম দাজ্জালের মতো, ছেলেটাও হুবহু তেমন। কি শক্ত হাত মাইরি, গালটা গলে গেল রে। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মাইরার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও এ মেয়ের মুখ বন্ধ হয় না। রুমা নেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, রুমা! রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দুমাত্র, পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ের এসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতেই আসেনি। আজ বলে কয়ে নিয়ে এসেছি, আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে। তাই বলে তুমি মারবে? রুমা নেওয়াজ কিচ্ছু বলল না, একটু থেমে বলে উঠলো, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো। দিয়েছো তো দিয়েছো এমন একটা বেয়াদব মেয়ে, যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক? ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না। আমার ছেলে আমার কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে এখানে এনেছি। তোমরা ছেলের যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমা নেওয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের দুহাত তার দুহাতের মাঝে নিয়ে চুমু আঁকলো। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সবসময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রুমা নেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা রাগী বদমেজাজি কেন বোঝে না, মুখ ফুটে কিছু বলে না। হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা। সে জানে তার ছেলে কেমন, কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারোর কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলায় এসব তার মাথা চাড়া দিয়ে উঠছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেক কটু কথা শুনতে হয়, বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব দোষ তাকে দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিচ্ছু বলল না। মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে পড়ল, বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা যে তার ছেলের গলায় জোর করে একজনকে গছিয়ে দিয়েছো? তারেক নেওয়াজ ধমকে ওঠেন। ইরফান! ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। এই নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মাইরার দিকে তাকালো। মাইরার গালের দিকে নজর পড়ে দেখলো ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেঁদে কেটে চোখ মুখ রক্ত জবার ন্যায় হয়ে গিয়েছে।
ফর্সা হওয়ায় বেশি চোখে লাগছে। মাইরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফান মাইরার এক ইরফান মাইরার একে অপরের চোখে চোখ পড়ায় মাইরা ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভ্রু কুঁচকে বিড়বিড় করে, স্টুপিড বাঁদর। এরপর হনহন করে তার ঘরের দিকে চলে যায়। মাইরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতের থাপ্পড় খেয়ে বুঝেছিল এই লোকটাই এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী। না না, স্বামী নয়, এ হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিন সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে সবাই ঘরে চলে যায়। যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়েরার দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যিই ভুল করে ফেললো? মাইয়ার বাবা বেঁচে থাকতে তার সাথে ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু সে পর্যন্ত তার বন্ধু বাঁচলো না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথার অমান্য করলো না। তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়ে ঘটিত কোনো ব্যাপার নেই এমন হলে সে মনের উপর জোর করতো না। কিন্তু এখন এর পরিণতি কি? কথাগুলো ভাবতেই তারেক নেওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মাইরার হাত মাথায় বুলিয়ে বলে, তোমার বাবা আছি তোমার সাথে, বুঝেছো আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল। তার বাবাকে ঠিক করে মনেই নেই। ঝাপসা ঝাপসা মনে পড়ে। মাইরার মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনায়া, আমার ঘরে একবার এসো। ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো। আহারে। মাইরার পাশে গিয়ে বলল, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মাইরার দুহাতে মুখ মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। মাইরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মাইরা। মাইরা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি ভালো। আপনি কি ভাবছেন আমার মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না, আমি ভালো বলেই মেরেছেন, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মাইরার কথায় ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। কি মেয়ে রে বাবা! স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনেও এ তো দিব্যি কাঁদছে আর হাসছে। মাইরা কিচ্ছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া হাঁ করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী! মারও খেয়েছে এই মেয়ে, এখন এমন ভাবে কথা বলছে যেন দুঃখ তাদের। আর মাইরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মাইরা বারবার গাল গড়িয়ে পড়া পানি, চোখের পানি মুছতে ব্যস্ত। আবার মুখে হাসি। ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা! আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমিও বলবো এই টাকলাকে আমি বর হিসেবে মানি না, মানি না এই বিয়ে। হুম, আমায় চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে, বাবা আসবো? তারেক নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে। গম্ভীর গলায় বললেন, এসো। ইনায়া গুটিসুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারেক নেওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে সে ট্যুরের ব্যাপারেই বাবা জেনে গেছে কিনা। জানলে খুব বকবে। তারেক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ার দিকে তাকিয়ে হঠাৎই ইনায়ার ছেড়ে রাখা ওড়নার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নেওয়াজ ইনায়ার থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হয়েছো, সবসময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছো আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরেই বের হই বাবা। তারেক নেওয়াজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা থাকবে না, কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। ইনায়া বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু, জাহিদ ভাইয়ের সামনে আর মাথার কাপড় ফেলবো না। ডান। তারেক নেওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পেছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে, ইনায়া, এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও। ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু, আজ থেকে মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছো? ইনায়া অবাক হয়। তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হাসে। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, উপর থেকে যেমনই হোক, ভিতরটা ভীষণ নরম।
Audio Jungle.